হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন পর্ব সংখ্যা 13। লিখনিতে মিথু বুড়ি। ইমামা যখন কেবিনে প্রবেশ করে তখন অফিসার মাহেশ ল্যাপটপে সেই রাইটার ক্যালভিন কোহিলোকে নিয়ে স্টাডি করছিল। এমন অসময়ে হঠাৎ ইমামাকে দেখে কিছুটা অবাক হলেও তা বুঝতে দেয় না মাহেশ। ইমামা ফুলের বুকে স্টোরি চারের পাশে রেখে ঢুকে পড়ল। সুদৃষ্টিতে পরখ করল অফিসার মাহেশকে। শরীরের তেমন গুরুতর আঘাত চিহ্ন না থাকলেও পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে, যার জন্য বেড রেস্ট দিয়েছে ডক্টর। যদিও রেস্ট নেই অফিসারে, এখনও বসে নিরলস তার তদন্ত চালিয়ে যাচ্ছে। ইমামা শীতল কণ্ঠে জানতে চাইল কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। অফিসারের মুখে একরাশ বিরক্তি, কপাল কুঁচকে গজগজ করে বলল, আরে কিসের অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্ট ছিল না। ইমামা সরু বুরুদয়ে মাঝে কুচকালো ভাব সুস্পষ্ট হয়, কণ্ঠে বিস্মিত কৌতূহল। মানে? অফিসার ঠোঁট কামড়ে চোখ মুখ খিচে রাখে। সত্য বলতে যার অস্বস্তি হয়, তবুও বলল, তখন তো আপনি হঠাৎ গায়েব হয়ে গেলেন, অনেক খুঁজেও পেলাম না। পরে যখন জানতে পারি আপনি হসপিটালে, তখন আপনাকে দেখতে হসপিটালে যাই। পরে শেষ রাতে আমি আমার বাইক নিয়ে আশ্রমে ফিরছিলাম, তখন হঠাৎ আরেকটা বাইক এসে আমার বাইকের পাশাপাশি যেতে শুরু করে। তাকিয়ে দেখলাম একটা মেয়ে, বডি ফিগার ভালোই ছিল, একটু বেশি হট। একসাথে যেতে ভালোই লাগছিল, আমাদের মধ্যে কিছুক্ষণ রেসও হলো। পরে একটা হঠাৎ মেয়েটা আমাকে চোখ মারে, বুঝতে পারলাম মেয়েটাও লাইন মারতে চাইছে। আমি আশেপাশে তাকালাম, পাশেই একটা নির্জন জায়গা দেখে বাইক একটু স্লো করতেই শালি আমাকে একটা লাথি মেরে বাইক সমিতেও ফেলে দেয়। তারপর হঠাৎ করেই আধারে মিলিয়ে গেল মেয়েটা। তখন অফিসার লোকটা যদি জানতে পারে একটা মেয়ে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে, তখন কি আমার মানসম্মান থাকবে? সত্যি তো আর গুলি স্থানে মোড়ে কিনতে পাওয়া যায় না, তাই মিথ্যা বলছি। ইমামা কিছুক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করছিল হাসি ধরে রাখার, কিন্তু শেষ পর্যন্ত আর সফল হলো না। হঠাৎ ফিক করে হেসে দেয়। তার হাসিতে অফিসার প্রথমে বিরক্তিতে তাকালেও পরক্ষণে তার চোখে মুগ্ধতা ভেসে ওঠে। আজ প্রথম এভাবে ইমামাকে হাসতে দেখছে সে। একটা জিনিস খেয়াল করলো, এই কদিনে এই মেয়েটা খুব কম হাসে, কিন্তু যখনই হাসে তখন তার ঠোঁটের সাথে চোখও হাসে। কিন্তু আচমকা অফিসারে চিবুক শক্ত হয়ে যায়, মস্তিষ্কের কোষে যেন বিদ্যুতের মতো রক্ত ছুঁতে হাতের লোম খাড়া হয়ে ওঠে। আকস্মিক শরীরের রক্তপ্রবাহ বেড়ে গেছে, বুকের ভেতরে কেমন অনিয়ন্ত্রিত কম্পন। নিজের সামনে নিতে চেষ্টা, ঠোঁট শক্ত করে চেপে ধরে সে তাড়াতাড়ি বলল, হাসি থামান। সুন্দরীদের হাসি দেখলে আমার প্রবলেম হয়। প্রবলেম? কিসের প্রবলেম? ইমামা হেসেই জবাব দেয়। অফিসার দৃষ্টি সরিয়ে রাখে। শুকনো চচির তার গলা, সে অনবরত শুকনো ঢোক গিলিতে থাকে। নিজেকে শক্ত করে গলা নামিয়ে বলে, নাথিং। ইমামা এবার হাসি থামায়, মুখের রেখা গম্ভীর হয়ে ওঠে। ও বলল, ওই লোকটাকে পরে কি করলেন? রাখতে পারিনি, ওরা নিয়ে গিয়েছে। ইমামার মুখে অসন্তুষ্টের ছায়া, তেমনি অফিসারের চোখে ব্যর্থতার দাগ। সে আবার আগের মতো গম্ভীর হয়, দাঁতে দাঁত পিষে বলে, শালাকে ধরে হাজতে নিয়ে $2 দিতে পারলেই সব বের করতে পারতাম। কুত্তা মতো নজরে পড়ছে আমার উপর, কোনোদিনই জো পারছি না। রাগে গিজ গিজ করছে অফিসার। ইমামা চারপাশে তাকায়, কেবিন জুড়ে ছমছমে ভাব। বেডের পাশেই এখনো ছড়ানো সকালবেলার খাবার, হসপিটালের সস্তা ট্রেতে রাখা, কিছুই ছোঁয়া হয়নি। ইমামা তাকায় অফিসার মাহেশের দিকে, নত কণ্ঠে বলে, আপনার পরিবার কেউ আসেনি? এতিমের আবার পরিবার? ঠোঁটে কটাক্ষ হাসি টেনে জবাব দেয় মাহেশ, আত্মীয় স্বজন? আমার কোনো আত্মীয় স্বজন নেই, কারোর সঙ্গে পরিচয় নেই, তাদের কাউকে আমি কোনোদিন দেখিনি। ইমামার শক্ত বিস্মিত বাড়ে, যে
যতদূর জানে অফিসার নিউ ইয়র্কে পড়াশোনা করেছে। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছুই নিউ ইয়র্কে। দীর্ঘদিন নিউ ইয়র্কে স্পাই হিসেবে কাজ করেছে সে। বাংলাদেশে ব্যাক করে 4 বছর আগে প্রথমে বিবিআই ও যোগদান করেন। পরবর্তীতে যোগ্যতা ভিত্তিতে তাকে বিশেষ ইউনিটে সিআইডি ডেপুটেশন করা হয়। ইমামা অবাক হয়ে বলে, আপনি জানেন না আপনার পৈতৃক ভিটে কোথায়? অফিসার মাথা তুলে তাকায়, ঠোঁটের কোণে ভঙ্গ হাসি খেলে যায়। প্রত্যুকার নিজেকে নিজেই কটাক্ষ করে বলে, জানবো না কেন? আমি খানদানি বংশের ছেলে। দিনাজপুরে গিয়ে আমার দাদার নাম নিলেই সবাই চিনবে। জমিদার ছিলাম আমরা। তবে যারা কখনো আমাকে মেনে নেয়নি, তাদের খোঁজ করেনি কি করব? একটু থেমে তারপর একদম সোজা হয়ে বসে ঠান্ডা গলায় বলল, আর আপনি কেন পার্সোনাল কথায় যাচ্ছেন? আমি অফিসার আলোচনায় আছি, সেখানে ব্যক্তিগত প্রসঙ্গে কি দরকার? আমি কি একবারও আপনাকে জিজ্ঞেস করেছি আপনি যে তদন্তে নেমেছেন, আপনি কেন সেই তদন্তে আসামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন? শেষের কথায় ছুড়ে দেয় খোঁচা মেরে। ইমামা অপ্রস্তুত হয়ে পড়ে, নড়চড়ে বসে, তারপর নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলে, একদম বাজে কথা বলবেন না। কে কার প্রেমে পড়েছে আর সে যে খুন করেছে তা কিন্তু এখনো প্রমাণ হয়নি। অফিসার বরাবরের মতো খুব মজা করে হাসল। সেই পরিচিত হাসি, ডান গালের টোলটা আলোর মতো ফুটে উঠল। মাহেশ মৃদু সুরে বলল, আহ মিস, চটে যাচ্ছেন কেন? রাগলে তো হেরে গেলেন। একটু থেমে যোগ করেন, বোকা আপনি নন, আর নয়তো আমি। শুরুতেই বলেছিলাম আপনাদের লাভ আর্ট ফার্স্ট সাইড হয়েছিল। সেদিন পার্টিতে সিডের কারণে আপনি কষ্ট পেয়েছিলেন, আর সেই কষ্টই তাকে খুনে প্রচলিত করে। আর ঠিক পরের দিনই সিডের লাশ আপনার বাড়িতে পৌঁছানোটা কাকতালীয় ছিল না, রাইট? ইমামা স্তম্ভিত। মাহেশ চোখ শুরু করে তাকায় ইমামার দিকে। এবার তার গলায় একরাশ ভঙ্গ। আর সেই চিরকুটটা, ওটা কি মিথ্যা ছিল? তারপর তো এমন আরও চিরকুট পেয়েছে। কি পাননি? আর কার কাছ থেকে পেয়েছেন বলুন তো? ওই আপনার লাভ আর্ট ফার্স্ট সাইট। ইমামা নিথুর হয়ে যায়। ওই কথাগুলো সে আগেও ভেবেছে শতবার, উত্তরও পেয়েছে, কিন্তু মেনে নিতে পারেনি কখনো। ইমামা বলতে চাইল, তাহলে রোহিত, আপনি কি এতটাই বোকা? অফিসারের গলায় বিরক্তি, পাশাপাশি কটাক্ষ। বুঝতে পারছেন না? রোহিত কারিব যেই হোক, খুনি শুধু একটাই উদ্দেশ্য কাজ করেছে, আপনার কষ্ট বাড়ানো, আপনার কাছে মানুষের একে একে সরিয়ে আপনাকে ভেঙে দেওয়া। তারপর কুকুর, লাইব্রেরি, ইমন, ইব্রিয়াত সবাই ছিল একই খেয়ালের টার্গেট। ইমামা অস্পষ্ট স্বরে বলে, রোহিত আমার কেউ ছিল না। অফিসার গম্ভীর গলায় বলে, ওকে খুন করা হয়েছিল আপনাকে ফাঁসানোর জন্য। তার মূল উদ্দেশ্য ছিল আপনার প্রতি পদে পদে বিপদে ফেলা, কষ্ট দেওয়া, হেনস্থা করা। সে প্রায় সফলই ছিল। শুরুতে আমার সন্দেহ তালিকায় কিন্তু আপনার নামই প্রথমে উঠেছিল, কিন্তু সে হয়তো ভাবতে পারেনি আপনি সেই ভিডিওটা আমাকে দেখাবেন। তারপর থেমে যায় মাহেশ, গম্ভীর চিন্তায় নির্মগ্ন হয়ে কিছুক্ষণ একটু ভেবে আস্তে করে বলে, তবু একটা জিনিস বুঝতে পারছি না, আপনার তার উপর এত রাগ কেন? ইমামা একইভাবে বলে, আমিও জানি না। অফিসার মাহেশ এবার বেশ গম্ভীর দেখে গেল। মুখে পেশাদার ভাব ফুটে উঠেছে, চোখে কঠিন মনোযোগ। সে ফিরে গেল নিজের কোর্স ফর্মে। গলায় দাম্ভিক ভর দিয়ে বলল, দেখুন মিস, আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনার জীবনে কি এমন কোনো অতীত আছে? তার কথা শেষ হবার আগেই ইমামা জ্বলে উঠল, শ্যাট আপ অফিসার, আমি প্রথমেই বলেছি আমার কোনো ফার্স্ট নেই। ওটা একটা সাইকো, একদম পাগল। আমাকে তার ওয়াইফ বলছে, 2 বছরের সংসার, বাচ্চা, যা তা বকছে। আই ডোন্ট ইভেন হ্যাভ মাই ফার্স্ট কেস। অফিসারের মুখ থেকে মুহূর্তে গাম্ভীর্য উবে যায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ভ্রু নাচাতে নাচাতে বলে, ওহ, দ্যাট ক্লিয়ার মাস্ট বি সো লাইকি।
শাট দ্য ফাক অফ অফিসার, নিয়ে যায় অফিসার। ইমামা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ওই বাইকের নাম্বার প্লেটের যে ছবি পাঠিয়েছিলাম, কিছু জানতে পেরেছেন? অফিসার গম্ভীর গলায় বলল, বাইকটা দেশি নয়, বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের বাইক। বিআরটিএ থেকে এমন কিছু জানা যায়নি, কারণ নাম্বার প্লেটটাও ফেক। ইমামা তৎক্ষণাৎ বলল, তাহলে ট্রাক্স ইম্পোর্ট করতে তো ট্যাক্স দিতে হয় নিশ্চয়ই, দালালের মাধ্যমে আনা হয়েছে। তাহলে সেই দালালকে খুঁজে বের করুন, তাহলেই তো সব জানা যাবে। ইমামার গলায় টগবগে অস্থির টের পায় মাহেশ, তবুও সে নির্লিপ্ত গলায় বলে, দালাল আর নেই। চমকে ওঠে এলিজাবেথ, নেই মানে? সম্ভবত আর কে এর লোকজন ওকে তুলে নিয়ে গিয়েছে। ইমামার মুখটা মলিন হয়ে যায়, নিঃশব্দে চোখ নামিয়ে রাখলো। তা দেখে মাহেশ একটু সাহস জুগিয়ে নরম গলায় বলল, এত সহজে হতাশ হলে হবে মিস? ইমামা হতাশ নয়, বরং একদিক দিয়ে খানিকটা স্বস্তি পাচ্ছে যে কমপক্ষে সেই ম্যাডবিচ সুরকার লোকটা গায়েব করার আগেই আর কে লোক তাকে তুলে নিয়ে গিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ও বলল, আচ্ছা, ফোন বন্ধ থাকলেও তো খোলা হলে স্ট্রেস করা যায়, তাই না? সে তো 2 দিন পর পর আমাকে মেসেজ পাঠায়। তখন তার লোকেশনগুলো কোথায় দেখাতো? মাহেশ শান্ত গলায় বলে, আপনার আশেপাশেই। ইমামা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাতেই মাহেশ মাথা নাড়িয়ে বলল, জি, সে সবসময় আপনার আশেপাশে থেকেই মেসেজ পাঠাতো। নিজ চোখে আপনার চোখে আতঙ্ক দেখত, উপভোগ করত। ইমামা এবারও কিছু বলার আগে অফিসার নিজেই বলতে শুরু করলো, দেখুন, এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাকে চিনতে পারিনি। একজন আসামি ধরতে হলে ক্লু লাগে, তাই না? আমি বলছিলাম যে কালো বাইক চালায়, ডেমিন জ্যাকেট পরে, মুখে নিনজা মাস্ক, মাথায় কালো হেলমেট, আর হাতে সাপের ট্যাটু আছে ঠিক মতো। ইমামা মাথা নাড়ালো। মাহেশ বলতে থাকলো, আমরা এতদিন সেই বর্ণনাকে আঁকড়ে ধরে তাকে খুঁজেছিলাম, অথচ সে ছিল আমাদের একদম চোখের সামনে, আমাদের নাকের ডগায়। ইমামাও চোখে কৌতূহল ঝলক। মানে? অফিসার ঠোঁট চাপা হাসি টেনে ল্যাপটপটা ইমামার দিকে বাড়িয়ে দিল। এই দেখুন তার ছদ্মবেশ, স্ক্রিনে সিসিটিভি ফুটেজে স্ক্রিনশট, প্রতিটিতে কোথাও না কোথাও ইমামা আর তার পাশে বা কখনো একটু দূরে মাস্ক পরা একজন মানুষ, কখনো সাধারণ যাত্রী সেজে, কখনো ব্যাংকার, কখনো শিক্ষক, মাথায় ক্যাপ, মুখে মাস্ক, দরুন চেহারা বোঝা যায় না, কিন্তু তার অস্বাভাবিক উচ্চতা আর ঘটন ইমামার ভিতরে কাঁপন তোলে। শিয়ায় জমে ওঠে পরিচিত আতঙ্কের ঠান্ডা স্রোত। তবুও নিজেকে সামলে ইমামা অফিসারের দিকে প্রশ্ন ছুড়ল, কিন্তু কিভাবে বুঝলেন এইটাই সে? মাহেশ কোনো কথা না বলে আস্তে করে হাতার ভাঁজ গুটিয়ে নিল, তারপর ঝুম করে হাতের পিঠে উল্কের মতো খোদাই করা সেই ভয়ঙ্কর সাপের ট্যাটুটা দেখালো। আপনার ইমামার নিঃশ্বাস থেমে যায় এক মুহূর্তের জন্য, রক্ত জমে গেল শরীরে। এই সেই ট্যাটু, এই সেই চিহ্ন। তাহলে শয়তানটা তার আশেপাশেই ছিল এতদিন ধরে, এত কাছে, অথচ সে টেরই পায়নি। মাহেশ গম্ভীর মুখে বলল, তাছাড়া সে দিনে খুব একটা বের হয় না, কারণ এখনও নিশ্চিত নয়, হয়তো বাইকের জন্য, আবার অন্য কিছু হতে পারে। 2টো থানায় রিপোর্ট এসেছে, ট্রাফিক পুলিশ বাইকটা জব্দ করতে চেয়েছিল, কিন্তু সে প্রতিবার স্পিড তুলে পালিয়েছে। কোটি টাকার বাইক বাংলাদেশের রাস্তায় খুব সহজেই চোখে পড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাইকের ছবি ছড়িয়ে পড়েছে। ইমামা মাথা নেড়ে নিচু গলায় বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। একটা জিনিস লক্ষ্য করেছি, সে আমাকে প্রতিদিন বিরক্ত করে না, কিন্তু যখনই মেসেজ দেয়, প্রায় রাতে 12টার পর। মাহেশ ঠোঁটের কোণে মৃদু বাঁক এনে বলল, কারণ তখন শহরটা ঘুমিয়ে যায়, আর সে সেই নিস্তব্ধতারই সুযোগ নেয়। ইমামা ভ্রুকুচকে তাকিয়ে আওড়ায়, সুযোগ? ওই যে বলেছিলাম, সে আপনার আশেপাশে থেকেই মেসেজ দেয়। আপনার বাসার পিছনে ছোট্ট একটা জঙ্গল আছে, রাইট? আর জঙ্গলটা ঠিক আপনার ব্যালকনি বরাবর। ইমামা মাথা নাড়ালো। মাহেশ ল্যাপটপ ঘুরিয়ে বলল, লেট মি শো সামথিং। এই ফুটেজগুলো দেখুন।
গত 15 দিনে এগুলো আপনার বাসার আশেপাশে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। দেখুন, প্রতিটি রাতে কালো বাইকটা আপনার বাসার পিছনের জঙ্গলের দিকে যাচ্ছে আর ভোরের আলোয় ফুটে সাথে সাথেই ফিরে যাচ্ছে। মানে সে প্রতি রাতে আপনাকে দেখতে আসতো, সারা রাত জঙ্গলে থাকতো শুধু আপনাকে এক নজর দেখার জন্য। ইমামা চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, গলা শুকিয়ে এলো। মাহেশ শান্ত গলায় বলল, এখনই মাথা গরম করবেন না মিস, এখনই আরও গম্ভীর রহস্য লুকিয়ে আছে। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ইমামা হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তাহলে জঙ্গলে সার্চ চালালেই তো তাকে ধরা যাবে। অফিসার হালকা হাসলো, চোখে অদ্ভুত এক ঝলক। উহু, জঙ্গলে যাওয়ার সব পথ এখন বন্ধ। মানে? মাহেশের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। ইউ আর ইন এ ট্র্যাপ মিস ইমামা। মাহেশের কণ্ঠে এমন কিছু ছিল যা ইমামার শরীরে কাঁপিয়ে দিল। পশম দাঁড়িয়ে গেল এক নিমেষেই। মানে কি? অফিসার রহস্যময় হাসি দিয়ে বলল, আপনার চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে মিস ইমামা। এখন একটা মাছিও তাদের ছায়া এড়িয়ে আপনার কাছে পৌঁছাতে পারবে না। ইমামা অবাক বিস্ময়ে মিয়ে গেল। তখন ন্যাসোর কথায় মাথা থেকে যেন ঘূর্ণিঝড়ের মতো ফাঁক খেলে গেল। এই জন্যই কি হঠাৎ করে লোকটা তার বিষয়ে এত তৎপর হয়ে উঠেছে? তার দৃষ্টি গেল ল্যাপটপে। অফিসার মাহেশ বাম পাশে থাকা ব্যাগ আইকনে ক্লিক করতেই স্ক্রিনে ভেসে উঠল এক নাম, সালভিন কহিলো। ইমামা চমকে উঠে অস্পষ্ট সুরে বলবো, কালভিন কহিল? অফিসার মাহেশ ল্যাপটপটা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আচ্ছা, আপনি তো তার সব বই পড়েছেন, তাই না? ইমামা বিস্মিত চাহনি মাথা নেড়ে বলল, পড়েছি। আই এম এ বিগ ফ্যান অফ হিম। তার শেষ বইটা পড়েছেন? শুনেছি সে ডার্ক সাইকোলজি নিয়ে লিখত। সপ্রশ্ন দৃষ্টিতে ইমামার দিকে তাকালো অফিসার। ওনার জনেরা ছিল সাইকো থ্রিলার, ডার্ক থ্রিলার, সিদ্ধান্ত আর অন্ধকার জগতের গল্প লিখতেন তিনি। সেই জগৎ থেকে কখনো বের হননি। ওনার বইয়ে থাকতো তীব্র সহিংসতা, বিকৃত মস্তিষ্ক। তবুও তার পাঠকেরা পাগলের মতো ভালোবাসত তার লেখা। আমিও তাদের মধ্যে একজন। সবে অপেক্ষা করতো তার পরের বই কবে আসবে। অনেকেই চেয়েছিল তিনি যেন একবার অন্তত রোম্যান্স লিখেন। আর তারপর? অফিসার মাহেশ তার কথা কেটে দিয়ে বলল, তারপর বের হয় তার প্রথম রোমান্টিক বই, আই লাভ ইউ। রোজাবেথ পড়েছেন? ইমামা মৃদু সুরে মাথা নাড়িয়ে বলল, না, পড়তে পারিনি, শুনেছিলাম। ওইটা লেখকের ব্যক্তি জীবনের গল্প, অসমাপ্ত প্রেমের খণ্ডচিত্র। বইটা প্রকাশের আগেই তুমুল হাইপ ওঠে। শুধু ফ্রি অর্ডারে 50,000 কপি ছাপা হয়। যারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। আমি বইটা হাতে পাইনি, পরে নিতে চেয়েছিলাম, কিন্তু অফিসার মাহেশ নিচু গলায় বলল, কিন্তু নতুন মুদ্রণ আর আসেনি। কারণ জানেন কেন? না। অফিসার মাহেশ একটু থেমে গম্ভীর স্বরে বলে, রহস্যজনকভাবে ওই বইটা প্রকাশের পর থেকেই সেই রাইডার ক্যালভিন কহিলো হঠাৎ গায়েব হয়ে যায়। ঠিক তখনই যখন বইটা ডিমান্ড আকাশছোঁয়া আর কাহিনী অসমাপ্ত। 2 বছর কেটে গেল, কিন্তু তার কোনো হদিস নেই। এখনও নেটিজনদের মাঝে তুমুল আলোচনা হয় এই নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার পাঠক অপেক্ষা করছে বইটির পরবর্তী খণ্ডের জন্য। কিন্তু লেখকের অনুমোদন ছাড়া কিছুই প্রকাশ করা যাচ্ছে না। ইমামা নিজের অজান্তেই ফিসফিস করে বলে উঠল, কেউ কি সত্যি এভাবে হঠাৎ হারিয়ে যেতে পারে? অফিসারও যেন নিজের মনে উত্তর খুঁজে থাকে। আমি সেটাই ভাবছি। কেউ কি এত সহজে নিজের গড়া একটা ক্যারিয়ার শেষ করে দিতে পারে? ইমামা গম্ভীর চিন্তা চালিয়ে যায়। তার চোখে অন্য মনস্কতা। গত রাত থেকে তাকে রিচার্জ করছিলাম। যতদূর জানতে পেরেছি, বইটা মেইন লিডের নাম ছিল ক্রিস, আর লিড আর্টিস্ট এর নাম ছিল রোজাবেথ। তার নামেই বইয়ের নাম রাখা হয়। নেটিজেনদের ধারণা এটা ছিল তার নিজের প্রেম কাহিনী। বইয়ের শেষ পৃষ্ঠায় যেমন অপূর্ণতায় থেমে যায়, তেমনি হয়তো তার জীবনে কোনো অপূর্ণতা ছিল।
সেই শোক, সে হারানোর বেদনা থেকেই হয়তো সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। অফিসার মাহেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তাই বলে এমন একটা ব্রাইট ক্যারিয়ারকে ধ্বংস করে নিজের হাতে? তার প্রতিটি বই ছিল বেস্ট সেলার, প্রগণিত পুরস্কার পেয়ে লেখার জন্য। আপনি কেমন হাইপ তৈরি হতো সেখানে যে যখন অ্যানাউন্সমেন্ট দেয় অবশেষে সে তার জনেরা থেকে বেরোতে যাচ্ছে, তখন তো রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। মাহেশ মৃদু হেসে বলল, এটাই তো প্রেম। যদি প্রেম সত্যিই কিছু না থাকতো তাহলে সামান্য একটা বইয়ের লাইন ওটা কাঁদাতো না। এক মুহূর্তে নীরবতা নেমে এলো। অফিসার মাহেশ আবার ল্যাপটপটা ইমামার দিকে ঠেলে দিল। স্ক্রিনে দেখা যাচ্ছে ক্যালভিন কোহেলির অফিসিয়াল পেজ। শেষ পোস্ট আজ থেকে 2 বছর আগে। নিচে এখনো বয়ে চলছে হাজারো মন্তব্য, অপেক্ষা, উদ্বেগ আর এক মুহূর্ত শূন্যতার হাহাকার ঘিরে রেখেছে কমেন্ট বক্স। দেখুন সবাই কিভাবে ছটফট করছে তার কাব্যের জন্য। কেউ বইটা পরের অংশ চাইছে, কেউ জানতে চাইছে ক্রিস আর এলিজাবেথে কি দেখা হয়েছিল। সবাই জানতে মরিয়া, তারা কি শেষ পর্যন্ত একসঙ্গে হয়েছিল, না গল্পটার মতনই তাদের জীবনও অপূর্ণ থেকে গেল। অফিসার মাহেশ একটু থামলো, তারপর ধীরে বলল, আর তিনি এমনিতেও তেমন ঘন ঘন বই লিখতেন না, বছরে একটা মাত্র। বাকি সময় তিনি প্রায় অদৃশ্য হয়ে থাকতেন। বই বের হওয়ার আগে অফিসিয়াল পেজে একটা পোস্ট দিতেন, তারপর হঠাৎ নিঃশব্দ হয়ে যেতেন। প্রথমে তার এই নিখোঁজ হওয়ার কেউ গুরুত্ব দেয়নি, স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু সময় গড়াতে গড়াতে সবাই স্থির হয়ে ওঠে। সব সময়ের মতো এবার আর সে ধামাকা নিয়ে ফিরে আসেনি। অফিসারের মুখশ্রী ভাব, কৌতূহল, গাম্ভীর্য আর এক অজানা টান। ইমামা বুঝতে পারলো না বিদেশের এক লেখককে নিয়ে এই অফিসারের এত ভাবনার কারণ কি। হয়তো বইয়ের মতনই তার জীবনে কোথাও একটা অপূর্ণতা লুকিয়ে আছে, তাই এভাবে থেমে যায়। ইমামা দৃষ্টি সরিয়ে ল্যাপটপ বন্ধ করলো, গলায় হালকা বিরক্তি নিয়ে বলল, দান বানাতে কেন শিবের গীত শোনাচ্ছেন? এখন আমাদের ফোকাস থাকা উচিত শয়তানটাকে ধরার দিকে। অফিসার মাহেশ বাঁকা আসলো, সোজা হয়ে বসলো। গোয়েন্দা সলুম মন্ত, তাই সব কিছু নিয়ে কৌতূহল কাজ করে। যাকগে, সব ফাটা একটু ভালো হোক, তারপর আমি নিজেই মাঠে নামবো। ইমামা ঘড়ির দিকে তাকালো, সময় হয়ে গেছে, তাকে যেতে হবে। যাওয়ার আগে দাঁড়িয়ে বলল, সাবধানে থাকবেন। মাহেশ কপাল কুঁচকে তাকালো, কিসের সাবধান? আইনের লোকেদের অনেক শত্রু থাকে, এভাবে রাত বিরাতে একা চলাফেরা করবেন না। মাহেশ বাঁকা হেসে গা ছাড়া ভঙ্গিতে বলল, এসব আমি ভয় পাই না। ইমামা মৃদু কৌতূহল জিজ্ঞেস করলো, একটু ভয় পান না? না। হঠাৎ থেমে গেল মাহেশ, তার চোখের সামনে যেন ধোঁয়াটে কিছু স্মৃতি ভেসে উঠল। আনমনেই ফিস করে বলে, ভয় আমি জীবনে একবারই পেয়েছিলাম, 4 বছর আগে। তারপর নিস্তব্ধতা। বালিশের পাশে রাখা মোবাইলের স্ক্রিনে তখনও জ্বলছে 15 মিনিট আগে আসা অপরিচিত নাম্বারের মেসেজ। তোর ভয়ার্ত চোখ দুটো আজও আমি ভুলতে পারিনি, অফিসার। ইমামা কিছু বুঝতে পারল না, ভ্রু কুঁচকে বলল, জি? অফিসার তড়িঘড়ি করে বলল, কিছু না, আপনি আজ যেতে পারেন। ইমামা আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে থেমে গিয়ে তাকালো, বলল, আর হ্যাঁ, প্রেম বলে কয়ে আসে না, দমকা হাওয়ার মতো হঠাৎ এসে ছুঁয়ে দিয়ে যায়। যদি আমাকে ছুঁতে আসে আমি বাধা দেব না, বলে চলে যায় সে। মাহেশ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে মাথা নাড়ালো। এই মেয়ে যে ভয়ঙ্করভাবে প্রেমে পড়েছে তা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, বাইকের চাবি আর হেলমেট হাতে তুলে নিল। পায়ের ক্ষত এখনো পুরো সারেনি, তবুও সে চটে গেল অজানা কোনো গন্তব্যের পথে। হঠাৎ জানলার ফাঁক গড়িয়ে দৃষ্টি গেল বাহিরে। ইমান ওয়াসিম দেখে চমকে উঠল ইমামা। সে মাথা বাড়িয়ে দেখল বনশ্রী ভিপিআই অফিস থেকে বেরোচ্ছেন ইমান ওয়াসিম। ভদ্রলোক আর চুপ থাকতে পারেননি বোধহয়।
নাকের ডগায় যা ঘটেছে তা জানার কৌতূহল নিজেই নেমেছে গোপন তদন্তে। ইমামা বিরক্ত হয়ে পড়েছে। এই রহস্যের খেলায় হাঁপিয়ে উঠেছে সে। সিটে হেলান দিয়ে চোখ বুজে দুনিয়ার এইসব বালের রঙ্গ তামাশা দেখাচ্ছে ঘুমানোই ভালো। পিছনে গাড়িতে ছিল ন্যাসো। এক মুহূর্তের জন্য ইমামার চোখের আড়াল করেনি সে। এবার নিজের দায়িত্ব সে নিখুঁতভাবে পালন করছে, নয়তো আগের বারের মতো বসের গর্জনে চারখার হয়ে যেত সব। যখন ইমামা সুরকারের বাইকে উঠেছিল, ন্যাসোর ফোনের ওপারে বসে আছে তার বস। স্টাফড, অ্যারোগান্ট, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান রিচার্ড খায়নাথ। ন্যাসো এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে ফোন ধরে বলে, বস, ম্যাম শুধু শুধু এভাবে ছুটে বেড়াচ্ছে, যেখানে আমরা এখনো শয়তানটাকে ট্রেস করতে পারিনি, আর উনি তো এক অবলা নারী। ফোনের অপর প্রান্তে থেকে রিচার্ডের ভারী কণ্ঠে ভেসে উঠল, ফার্স্ট অফ অল শি ইজ নট অবলা নারী, অ্যান্ড সেকেন্ডলি হিউম্যান আর অলওয়েজ curious by nature. Let her do whatever she wants. Let her first the time. It's not like I am there taught her to romance anyway. ভারী কণ্ঠে সেই কথাগুলো শুনে ন্যাসোর হেসে ফেলতে ইচ্ছে হলো, তবে মুহূর্তেই হাসি পাপ। কিছুক্ষণ চুপ থেকে সে ভেতরে চেপে রাখা কথা আজকেই বলে ফেলল, এভাবে আর দেখায় এতদিন বিশ্রীভাবে কারো প্রেমে পড়া, এটা আদৌ সম্ভব বস? প্রেম একটা মহামারী ন্যাসো, কখন কার ভেতরে ছড়িয়ে পড়বে সেই জানে না। একবার এই রোগে যে আক্রান্ত হয় সে আর কখনো সুস্থ হয় না। আমি বড্ড অসুস্থ ন্যাসো, প্রেমের সর্বনাশ, বেহাল দশা আমার। ন্যাসো হতবাক, চোয়াল ঝুলে যায় তার মানে হলো সে কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলছে। এটা রিচার্ড খায়নাথ হতে পারে না, যে মানুষ সর্বদাই কঠিন, খরগোশ আর নির্মমতার প্রতিমূর্তি, তার কণ্ঠে এরূপ নমনীয়তা। ওদিকে রিচার্ড চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ডান হাতে সোজা পিঠে। রগ জ্বালা বলিষ্ঠ সেই হাতে ফুটে আছে এক জোড়া ভেজা চোখের ট্যাটু, একদম নতুন, আজই করানো। তবে কি এই চোখ দুটো সেদিন পাটির থেকে অশ্রুসিক্ত চোখ? তাহলে কি সত্যি প্রেম দেখতে হয়? এতটাই অদ্ভুত, এতটাই পাগল করা হয় প্রেম? ক্ষণিকের সাক্ষীও কি কাউকে এমন গভীর টেনে নিতে পারে? চাঁদ কিছুক্ষণের জন্য বেরিয়েছিল শুকতারার খোঁজে, কিন্তু এখন চাঁদ শুকতারা উভয়ই নিখোঁজ। আকাশ মেঘলা হওয়ায় অন্যান্য নক্ষত্র দেখা যাচ্ছে না। ইমামা রক্তশূন্য মুখে জানলার পাশে দাঁড়িয়ে আছে, তার কোলে মায়া। ভয়ে ইমামার বুকের সঙ্গে একবারে মিশে যায়। মায়া এই ঈগলটিকে মোটেও পছন্দ করে না, অথচ ঈগলটি প্রতিদিন আসে, ঠোঁটে দিয়ে তার মালিকের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আজকাল সে লাল গোলাপ নিয়ে আসে না। ইমামা ঈগলের ঠোঁট থেকে গোলাপ নিতে ঈগলটিকে উড়ে চলে যায়। ইমামার মন আজ ভরাক্রান্ত। হঠাৎ মনে হচ্ছে তার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সে আর দীর্ঘকাল থাকতে পারবে না নিজের মাঝে, তবুও এত সহজ নিজেকে হারাতে দেবে না। এখনো তার অনেক কাজ বাকি। কারিবের খুনিকে শাস্তি দেওয়াই তার প্রতিজ্ঞা। কিন্তু এভাবে কতদিন? সে কি আদৌ খুনিকে বের করতে পারবে? অনেকক্ষণ ভেবে ইমামা দ্বিধান্বিত হলো না। মায়াকে কোল থেকে নামিয়ে ফোন হাতে নিল। ফোন হাতে নিয়েও কিছুক্ষণ ভাবল, কিভাবে শুরু করবে, বা আদৌ ঠিক হবে কিনা বুঝতে পারছে না। কয়েক মুহূর্তের চিন্তা ভাবনার পর অবশেষে সে কাজটি করে ফেলল। সেই দিনের তোলা বাইকের নাম্বার প্লেটের ছবি রিচার্ডকে পাঠিয়ে লিখল, ডু ইউ নো হিম?
সে জানে রিচার্ড সবটা জানে, তবুও কৌশল অবলম্বন করলো। কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই এলো অচেনা স্বরের আড়ালে। বিস্ময় মাখানো মনটাকে আরো অবাক করে দিয়ে বলল, ইউ ডোন্ট নিউ ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট হিম, জাস্ট থিঙ্কস অ্যাবাউট মি, লালপরি। ইমামা চমকে উঠল। আবার নতুন কোনো নাম? এই লোকটা কি শুরু করেছে? নামের গোডাউন খুলবে নাকি এই লোক? চিন্তার সূত্র ধরে মন অন্যমনস্ক হয়ে পড়ল। তৎক্ষণাৎ আরেকটা মেসেজ এসে পড়ল। .com। স্বামী রেখে পরপুরুষের কথা ভাবতে নেই। আমার কথা আগে হাত চলে যাবে, ঘুমিয়ে পড়ুন। আপনাকে আমি আঘাত করতে চাই না, আমি আপনাকে ভালোবাসি। তৎক্ষণাৎ পৃথিবীর সমস্ত পুরুষ আপনার জন্য নিষিদ্ধ। প্রিন্সেস, ঘুমান। আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন, আমি তত তাড়াতাড়ি আপনার স্বপ্নে আসব। বি রেডি, মাই সুন টু বি ওয়াইফি। আইল ইউ শো হার টুডে। ইমামা কপাল সূক্ষ্ম ভাঁজ নিয়ে পড়ছিল, মাঝে মাঝে মুখের লালচে আভা ভেসে উঠছিল। কিন্তু শেষ যখন সে আসল কথাটা বুঝলো, আঁতকে উঠে ফোনটা ছুঁড়ে মেরে ফেলল বিছানায়। রিচার্ডের কথায় কাজে লেগেছিল। লজ্জা আর ভয়ে এক অদ্ভুত সংমিশ্রণে ইমামা গভীর ঘুমে ডুবে গেছে। ঘুমন্ত ইমামার মুখের দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রিচার্ড ঠোঁট থেকে হঠাৎ ঝরে পড়ল, আপনি আমার খুব শখের এলিজান। ইমামা যখন গভীর ঘুমে, তখন পরিবাগের এক পুরনো ব্রিকে এক তরুণী দাঁড়িয়ে আছে। কারচুপি করা কামিজের গলা এতটাই বড় যে বক্ষের উপরিভাগ স্পষ্ট উন্মুক্ত। ঠোঁট টকটকে লিপস্টিক রঙিন, হাতে লাল রেশমি চুড়ি, কানে বড় দুল, চোখের নিচে মোটা কাজল। দেখেই বোঝা যায় সে যৌনকর্মী। হঠাৎ এক বাইক থামলো তার সামনে। কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে ঠোঁট কামড়ে সে হেসে বাইকে উঠে বসলো। আর ঠিক 2 দিন পর বুড়িগঙ্গার তীরে তার লাশ পাওয়া যায়, মুখে বিকৃত অবস্থায়। সবাই ভুল ত্রুটি মাপ করবেন, কারণ এটার মধ্যে উপন্যাসে অনেক সাহিত্যিক লাইন, আমার মাঝে মধ্যে মুখে জড়তা চলে আসে, সো ভুল ত্রুটি সবাই মাপ করবেন প্লিজ।